जाता हूँ, महसूस करता हूँ वहाँ तुझको। मैं यूं ही कहीं मुझ में ही खो जाता हूँ, मीठा सुकून मिलता वहाँ मुझको। आज फिर तेरी याद आई है। হ্যালো বন্ধুরা, এখন আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছি। এবার আমরা এগিয়ে যাব হাজারদুয়ারির দিকে। আজকে আমরা হাজারদুয়ারি ট্যুর করব, তো চলো এগিয়ে যাই। সামনের যে গেটটি দেখছো, এটা হলো ত্রিপলিয়া গেট। মানে এই গেটটায় তিনটে যাওয়ার জায়গা আছে। মানে এটা বাংলা, বিহার, উড়িষ্যার তিনজন নবাবকে ওয়েলকাম করার জন্য তিনটে গেট করা আছে এই ত্রিপলিয়া গেটে। প্রত্যেকটা গেটের উপরে আলাদা আলাদা ফ্লাওয়ার করা আছে। এই গেটে এক রকমের ফ্লাওয়ার, এই গেটে এক রকমের ফ্লাওয়ার, আর এই গেটে এক রকমের ফ্লাওয়ার। তিনটে গেট তিনজন নবাবের ওয়েলকাম করার জন্য বানানো হয়েছে। একটা গেট দিয়ে আমরা ঢুকে যাচ্ছি। আর মুর্শিদাবাদের যেটা ফেমাস, দেখো এই যে ঘোড়ার গাড়ি। এখন অবশ্য সবাই বেশিরভাগ টোটো করেই ঘোরে, ঘোড়ার গাড়ি একটু কস্টলি হয়ে যায়, তুমি চাইলে ঘোড়ার গাড়িতেও ঘুরতে পারো। সামনে এগিয়ে বাদিকে হচ্ছে টিকিট কাউন্টার। চলো টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাই। আমাদের পেছনে ত্রিপলিয়া গেট। এখন আমরা এই গেটের কাছে চলে এসেছি। গাইড নিয়ে নিয়েছি, বললেন 150 টাকায় ঘুরিয়ে দেবেন। এটা হচ্ছে টিকিট কাউন্টার। প্রথম কথা হলো যে গাইড যদি তোমরা নাও তাহলে তোমাদের লাইনে দাঁড়াতে হবে না, উনি টিকিটের ব্যবস্থা করে দেবেন। আমরা গাইড নিলাম, তো এমনি গাইড চার্জ আছে 350 টাকা, মানে যেটা আর্কিওলজিক্যাল সার্ভে ইন্ডিয়ার মানে রেট আছে 350 টাকা। তো আমি একা আছি, তো উনি বললেন যে কমের মধ্যে করে দেবেন, তো 150 টাকা নিল। টিকিট সব কিছু উনিই কাটছেন। এটা হচ্ছে নর্মাল লাইন, 25 টাকা টিকিট। আর গাইড যদি নেন তাহলে গাইডের জন্য লাইন এটা, এখান থেকে উনি টিকিট কেটে নিয়েছেন। গুড মর্নিং এভরিওয়ান। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গা। যে মাটির উপর দিয়ে আমরা চলছি, টাউনটার নাম মুর্শিদাবাদ, জেলার নামও মুর্শিদাবাদ। এই জেলায় 27টা থানা, 8টা পৌরসভা আর 5টা মহকুমা, 22টা এমএলএ সিট আর 3টে এমপি সিট। বাম দিকের হচ্ছে আপনার থানা বহরমপুর, ডান দিকের থানা জিয়াগঞ্জ। এই থানার নাম মুর্শিদাবাদ, স্টেশন নেম মুর্শিদাবাদ, পোস্ট অফিস নেম মুর্শিদাবাদ, মিউনিসিপাল নেম মুর্শিদাবাদ, but sub-divisional name is Lalbagh. Lalbagh 1, Barampur 2, Jangipur 3, Kandi 4, Domkal 3, 5টা মহকুমা। দেখুন 1905-এ বাংলা ভাগ হয়, তার আগে তো ভাগ হয়নি, পূর্ব বাংলা পশ্চিম বাংলা। আমি আপনাকে ইতিহাস শুরু করছি 1700 খ্রিস্টাব্দ, মানে 195 বছর আগে। এই শহরের নাম ছিল মাকসুদাবাদ। মাকসুদাবাদ যখন এর নাম ছিল, তখন বাংলার ক্যাপিটাল টাউন, রাজধানী ছিল জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর দা ওল্ড নেম, প্রেজেন্ট নেম ঢাকা আন্ডার বাংলাদেশ। সম্রাট অরঙ্গজেব যে ওয়ান পাইস ফাদার মাদার ছিল, ইতিহাস বলছে, সে নিজের নাতিকে, তার নাম ছিল আজিমুস শান, তাকে অ্যাডমিনিস্ট্রেটর, দ্যাট মিনস সুবেদার, উর্দু পার্সিয়ান ওয়ার্ড, তাকে পুরো দায়িত্ব দিয়ে জাহাঙ্গীরনগর পাঠালো। কারণ তখন ডক্টর এ.কে. করিম, ডক্টর কালীশঙ্কর দত্তা, স্যার যদুনাথ সরকার, সিরাতুল মুতাক্কিরিন, এরা বলছে যে বাংলা থেকে তখন কর যেত 1 করোড়। ইতিহাস বলছে যে দিল্লি অনেকটাই নির্ভর ছিল বাংলার করের। বিশ্বাস করে পাঠালেন আজিমুস শানকে, সম্রাট অরঙ্গজেব। আজিমুস শান ওখানে গিয়ে পুরো সবকিছু নিজের আয়ত্তে ক্যাপচারে নেবার পর এই অর্থ দেখে পুরো মাথা খারাপ হয়ে গেল। আর দিল্লি টু জাহাঙ্গীরনগর লং ডিস্টেন্স ছিল, 1 পয়সাও দিল্লিকে পাঠাতো না। অরঙ্গজেব বাবা আমার নাতি আমার সব বিশ্বাসঘাত করলো। তাকে দিল্লি থেকে বাই লেটার, বাই ম্যান তাকে কন্ট্রোল করার বহু চেষ্টা করলো। নাতি তো কোনো মতেই সে কন্ট্রোল হলো। ফেড আপ হয়ে মুর্শিদ কুলি খানকে, বাংলার সুবেদার, ফুল পাওয়ার উইথ ব্যাটালিয়ন, তাকে জাহাঙ্গীরনগর পাঠালো। মুর্শিদ কুলি খান অ্যাকর্ডিং টু অর্ডার অফ অরঙ্গজেব ওখানে গিয়েই আগে ওকে নজরবান করলেন। নজরবান করে দেওয়ানির দায়িত্ব পুরো হাতে নিলেন। কিন্তু অ্যাজ এ ওল্ড অ্যাডমিনিস্ট্রেটর মুর্শিদ কুলি খানকে খুব ডিস্টার্ব করতো, শুধু ডিস্টার্বই না, ওকে মেরে দিবার প্ল্যান করতো। কোনো বাড়ি পারলো না। এই স্টোরিটা লিখে দিল্লিকে পাঠালো সম্রাটকে, অরঙ্গজেব। অরঙ্গজেব দেখে আরো এই ব্যাপার, ফুল অর্ডার দিয়ে দিল, যেটা আপনার ভালো লাগে সেটা করুন। এই গ্রিন সিগন্যাল পেয়ে 1704-এ মুর্শিদ কুলি খান জাহাঙ্গীরনগর থেকে মাকসুদাবাদ নিয়ে আসলো রাজধানী, চেঞ্জ করে 1704-এ। তার আগে জাহাঙ্গীরনগর মানে এখনকার যে ঢাকা, হ্যাঁ, নিয়ে আসলো।
যেহেতু মুর্শিদ কুলি খান আনলো, তাই মুর্শিদ কুলি খানের নাম অনুসারে 1704-এ এই শহরের নাম হলো মুর্শিদাবাদ। 1704 আর আজকে হচ্ছে 2024, 320 বছর পর সাহেব আপনার চরণ ধুলি পড়লো। গাইড করছে হাসান আব্বাস। মুর্শিদ কুলি খান ভেরি পপুলার নেম, বাট দ্যাট ইজ থার্ড নেম। একটা লোকের 3টে নাম। সেকেন্ড নেম মোহাম্মদ হাদি জাফর খান। অ্যাডমিট নেম সূর্য নারায়ণ মিশ্রা, যাকে বাংলায় বলে সূর্য নারায়ণ মিশ্রা। ওর বাবার নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্রা। এই সূর্য নারায়ণ মিশ্রা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, ওর নাম হলো মোহাম্মদ হাদি জাফর খান। এই জাফর খান যখন সম্রাটের দরবারে চাকরি পেল, পারফরমেন্স অ্যাক্টিভিটি দেখে সম্রাট অরঙ্গজেব খুশি হয়ে তাকে টাইটেল দিল মুর্শিদ কুলি খান, আর সুবেদার করে ফুল পাওয়ার দিয়ে জাহাঙ্গীরনগর। মুর্শিদ কুলি খান ব্রাহ্মণ ছিলেন, পরে ইসলাম ধর্ম গ্রহণ করলো। এখানে ডিবেট আছে। একটা কথা আমার মনে রাখবেন, ইতিহাস কোনোদিনই একটা রাইটারকে পড়ে সিদ্ধান্ত নেবেন না। অথেন্টিক 5-7টা রাইটার পড়বেন, দিয়ে আপনি যে সিদ্ধান্ত না নিবেন, আপনার সিদ্ধান্ত কেউ কাটতে পারে। মুর্শিদ কুলি খান দ্য ফার্স্ট নবাব ইন বেঙ্গল, বিহার, উড়িষ্যা, এন্ড লাস্ট নবাব সৈয়দ ওয়ারিস আলী মির্জা। সৈয়দ ওয়ারিস আলী মির্জা টু মুর্শিদ কুলি খান in Bengal, Bihar, Odisha, 18 Nawab, 18, but 3 part of dynasty. First dynasty Murshid Quli Khan, second dynasty Aliwardi Khan, the grandfather of Sirajud-Dawla. কিন্তু এটা মাতামহ, পিতামহকে ইতিহাসে এমএ করা স্টুডেন্টকে জিজ্ঞেস করবেন বলে সিলেবাসে পাই। থার্ড ডাইনাস্টি নবাব মীর জাফর, যাকে রাইটার বা ইতিহাস বেঈমান বলে। থার্ড ডাইনাস্টি। আপনি যে হাজারদুয়ারি ফেমাস দেখতে এসেছেন, দিস ইজ দ্য লার্জ বিল্ডিং অফ হাজারদুয়ারি। নবাব সিরাজউদ্দৌলা মারা যাবার 72 বছর পর ভিত স্থাপিত। সিরাজউদ্দৌলা, মীর জাফর, মীর কাসিম, আলীবর্দী খান কেউ স্বপ্নতেও ভাবেনি যে এখানে কোনোদিন হাজারদুয়ারি হবে। কারণ সিরাজউদ্দৌলা মারা যায় 1757 আফটার ব্যাটলফিল্ড অফ পলাশি। আর এই হাজারদুয়ারির ভিত স্থাপিত 1829, 29 আগস্ট, আর কমপ্লিট হয় এটা 1837। তাহলে সময় লাগে 8 বছর। এক্সপেন্স হয় 16,50,000 গোল্ড কয়েন। দ্য ফাউন্ডার অফ দিস বিল্ডিং নবাব নাজিম হুমায়ুন জা, ফিফথ জেনারেশন অফ নবাব মীর জাফর। আর্কিটেক্ট ইটালিয়ান ইঞ্জিনিয়ার কর্নেল ডাঙ্কান ম্যাকলিয়াড। যদি প্রশ্ন হয় ভাই হাজারদুয়ারি মিউজিয়াম ইজ ফেমাস ফর অয়েল পেন্টস, 12 বিঘা জমির উপরে এটা 52 পিলার পাচ্ছে। বাকিংহাম প্যালেস যেটা, ওটা 16 বিঘাতে, ওরও 52 পিলার, এরও 52 পিলার। বাট ওয়াই? এটা তো কম হওয়া উচিত ছিল। ওটা 16 বিঘায় 52, এটা 12 বিঘা। খুব সিম্পল অ্যান্সার। ইংলিশ ক্যালেন্ডারে 52 উইক হয়, তাই ইংরেজরা 52 নাম্বারটাকে লাইক করে। তাহলে সিরাজউদ্দৌলা মারা যাওয়ার 80 বছর পর এটা কমপ্লিট হয়। তাহলে সিরাজউদ্দৌলার স্থান কোনটা? ওয়্যার দ্য প্লেস, যেটা 10 কোটি টাকা দিয়েও আপনি পাবেন না, সিরাজউদ্দৌলার স্মৃতি খুঁজে পাবেন না। আপনাকে গাইড দেখিয়ে দিচ্ছে, দেখেলেন। সিরাজউদ্দৌলা প্রথম কথা 11 মাস ক্ষমতায় ছিল। 3 মাস মতো ভালো ছিল, সুস্থ। তারপরে ওর সম্বন্ধে যে ষড়যন্ত্রণা শুরু হয় তাতে, এবং ওরও কিছু এভরি স্টেপ ইজ হিমসেলফ। ওর এটা ও স্বীকার করেনি। ও যদি স্বীকার করে নিত, ওর ওপিদের সঙ্গে একটা ম্যাচিং করে নিত ম্যানেজমেন্ট, তাহলে ও হয়তো মারা যেত না। ও রাজত্ব ও কম্প্রোমাইজ করতে চায়নি। ও ডিবেটে, কম্পিটিশনে, রিভেঞ্জে চলে গেল, তার জন্যে ও মারা গেল। না হলে ওকে পলিটিক্স হিসাবে, পলিটিশিয়ান হিসাবে সিরাজউদ্দৌলা 0% ছিল। ইয়াং ছেলে তো, রক্তের তেজ ছিল, পলিটিক্স বুঝতেই না, পলিটিক্স বুঝতেই না। আসুন, 1755-তে আলীবর্দী খান হজ করতে যায় মক্কা মদিনা, যেখানে দুনিয়া পৃথিবীর সব মুসলিমরা যায়। হজ করে আসার সময় 1756-তে উনি মক্কা মদিনার মাটি নিয়ে আসে মুর্শিদাবাদ। তখন সিরাজ ইয়াং ম্যান, ওর হাত দিয়ে 5টা ভিত স্থাপিত করে
ওই মক্কা মদিনার মাটিটা নিয়ে আসে, আর ওই মাটি সিরাজউদ্দৌলার হাতে রাখা হয়, তাই একে বলা হয় সিরাজের মদিনা। এর মধ্যে রাখা আছে। হ্যাঁ, এছাড়া আপনি পুরো বাংলা, বিহার, উড়িষ্যা 10 কোটি টাকা নিয়ে খুঁজে বেড়াবেন, তার কোনো স্মৃতি পাবেন না। আর একটা স্মৃতি আছে গঙ্গার ওপারে খুশবাগ, ওর সমাধি। এটা করাতে লাভটা কি হলো জানেন? যে মুসলিম হজ করতে পারতো না অর্থের অভাবে, তারা হজের দিন এসে এখানেই জিয়ারত নামাজ। তাদের জন্যই এটা মেইনলি উনি করেছিলেন। হ্যাঁ, এইটাই সিরাজের একমাত্র স্মৃতি। আর সামনে যে সাদা বাড়িটা দেখছেন, এর বয়স হলো বর্তমানে 177 বছর। এই 177 বছর থেকে ওই সাদা রঙের ঘোড়াটা দেখেন, এই ন্যাশনাল প্রপার্টিতে একটাই জীবজন্তু এনিম্যাল, ঘোড়াটা পোষা হয়। কারণ ওই 177 বছর থেকেই নবাবরাও সাদা ঘোড়া পুষতেন, সারা বছর থাকতো। এই ঘোড়াটা ইমাম হোসেনের বাহক ছিল, সাদা ঘোড়া। তার স্মৃতিটা স্মরণ করে সাদা ঘোড়া পোষা হয়। এই পুরো বাড়িটাকে বলা হয় ইমাম বাড়ি। এর পুরো নাম হচ্ছে বারা ইমাম বারকা। বারা মিনস 12, ইমাম মিনস হাই প্রিস্ট, বারগা মিনস রেসিডেন্স। এই 12টা ইমামকে এদের বন্ড প্লেস মক্কা মদিনা। ফার্স্ট ইমাম হযরত আলী আলাইহিসসালাম, दूसरे इमाम इमाम हसन अलैहिस्सलाम, तीसरे इमाम इमाम हुसैन अलैहिस्सलाम। এই 3 নম্বর ইমামকে আজ থেকে 1400 বছর পেছনে মালাউন ইয়াজিদ, তখন ওখানকার কিং ছিল, সে আমন্ত্রণ করে, ব্লাফ দিয়ে, ব্ল্যাকমেল করে ডেকে পরিবার সহ 72 জন হত্যা করে, 6 মাসের বাচ্চাটাও। ক্যালেন্ডারে দেখবেন মহরম বলে গোল করে ছুটি আছে। ওই দিনটায় ওনাকে 3 দিন বিনা জল, বিনা খাদ্যে অ্যারেস্ট করে রেখে হত্যা করে। এই ইতিহাসটা ওনাকে স্মরণ করে 10 দিন এখানে শোক পালন হয়, হাই হুসেন, হাই হুসেন। হ্যাঁ, এবং ওই 10 দিন এভরিবডি ইজ অ্যালাউ। আজ থেকে 177 বছর আগে থেকে এভরিবডি ইজ অ্যালাউ। পুরুষদের জন্য, উপরটা মহিলাদের জন্য। চাঁদ উঠে 1 তারিখ থেকে 10 তারিখ অব্দি। দ্য ফাউন্ডার অফ দিস বিল্ডিং নবাব নাজিম ফিরাদুনজা, মীর জাফরের 6th generation, at the cost of 6 lakh gold coin at the time of 1847. দেশ স্বাধীন হওয়ার 100 বছর আগে। পিলারটা ওয়াকিংহাম প্যালেসের, ইয়াস, লেফট সাইডে লাইন, রাইট সাইডে ইউনিকর্ন, শিকলে লেফটানো, 80 ফুট উচ্চ আর 112 ফুট চওড়া। ও পাশে ইংলিশ লেখা, এ পাশে পার্সিয়ান লেখা। ইমাম বাড়ির বয়স হলো 177 বছর। দুপাশে দুটো কামান। এটা ইংল্যান্ড মেড। এটা হ্যাঁ, নবাব বা কোনো লর্ড এলে আকাশের দিকে মুখ করে বারুদ ভরে ছোড়া হতো, গার্ড অফ অনার। এবার মিউজিয়ামে 2200 অস্ত্র আছে। তার সিরাজউদ্দৌলার না মুকুট আছে, না ড্রেস আছে, কিছুই নাই, সিংহাসনও নেই। আছে কি একটা তলোয়ার, ওই 2200-র মধ্যে নাম লেখা আছে, মুর্শিদ কুলি খানের, মীর কাসেমের, সব রাখা আছে। কিন্তু আমার এটা প্রশ্ন, 80 বছর কে রাখলো? অরিজিনাল সব মানে ইংল্যান্ডে। আর এই হচ্ছে নকল দরজা, দেখুন 100 ফেক ডোর। আচ্ছা, এটা নকল। এই ধরনের 100টা ফেক ডোর। পুরো বিল্ডিং এ 100টা নকল দরজা, 900টা আসল দরজা, 900 100 মিলিয়ে 1000। তো বন্ধুরা, গাইডের কাছ থেকে সবকিছু শুনে নিয়েছো। গাইডের কাছ থেকে সবকিছু শুনে নিয়ে আমরা প্যালেসের ভেতরে এন্ট্রি করেছিলাম। আর প্যালেসের ভেতরে গাইডদের এন্ট্রি নেই, শুধুমাত্র তোমাদেরকেই ঘুরে দেখতে হবে। কিন্তু প্রত্যেকটা ঘরেই কেউ না কেউ বসে থাকবে, তোমাদের যদি কিছু জানার থাকে তো তোমরা সেটা জিজ্ঞাসা করতে পারো। এমনি গাইড যেটা নেবে বাইরেই তোমাকে ঘুরিয়ে দেখাবে, আর বাইরেটা ঘোরানোর সঙ্গে সঙ্গে তোমাকে যা যা বলার বলে দেবে বা বুঝিয়ে দেবে। যদি তোমার কোনো কোশ্চেন থাকে তারও অ্যান্সার ওরা দিয়ে দেবে। তো আমরা ভেতরে ঢুকলাম, ভেতরে অনেক কিছুই রয়েছে, বিশেষত যে যুদ্ধের জিনিসগুলো ছিল, আর এছাড়াও ওনাদের যে আসবাবপত্র বা পালকি সেসবও ছিল। কিছু প্রিজার্ভ করা পাখি, কুমির, এগুলোও ছিল। আগেকার দিনে যুদ্ধ করতে গিয়ে যা যা ইউজ করা হতো, যেমন গাদা, বন্দুক, বিভিন্ন রকমের তলোয়ার, কামানগুলো ছিল, সেগুলোও ভেতরে প্রিজার্ভ করে রাখা আছে। তোমরা আসলে ভালো লাগবে।
আর ভিতরটা ঢুকতে অনেকক্ষণ টাইম লেগে যাবে। আর এখানে আরেকটা বিশেষত্ব হলো যে চীনামাটির, আমাদের যে নবাবী আমলে অনেক চীনামাটির মানে কারুকার্য করা বিভিন্ন পেয়ালা বলো বা ফুলদানি বলো, সেই সমস্ত কিছু এখানে সব রাখা আছে, সেগুলো খুবই সুন্দর। আর কিছু কিছু চীনামাটির যে মানে ফ্লাওয়ার ভাসগুলো ছিল, সেগুলো চারদিকে একটা গোল্ডের একটা আস্তরণ দেওয়া, মানে খুবই সুন্দর দেখতে। আর বিভিন্ন রকমের কারুকার্য করা রয়েছে, আর দারুণ লাগবে তোমাদের আসলে এর ভেতরটা। তো এর ভেতরে তো ক্যামেরা নিয়ে যাওয়া মানে অ্যালাউ নেই, তুমি যদি ফোনও ইউজ করো তাহলেও 5,000 টাকা ফাইন লাগবে। খুবই ভালো হয় যদি ফোনটা তোমরা সুইচ অফ করে রাখো, কারণ ফোন একদমই অ্যালাউ নেই। মানে যেহেতু এখানে বাইরে কোনো ফোন রাখার জায়গা নেই, সেই জন্য সবাইকেই বলা হচ্ছে যে ফোনটা দয়া করে সুইচ অফ করে রাখবেন। অবশ্যই তোমরা ফোন একদমই ইউজ করবে না এখানে। আর গাইডদের একটা ইনস্ট্রাকশন ছিল যে ভেতরটা ঘুরে এসে যদি তোমার যদি কিছু জানার থাকে, গাইড এখানেই আছে, তো তুমি চাইলে ওনাকে ফোন করে ডাকতে পারো, উনি এসে তোমাকে সবকিছুই বুঝিয়ে দেবে। আর এই ইমামবাড়ার ইতিহাস তো তোমরা শুনলে, ইমামবাড়ার ভেতরে এখন ঢুকতে দেয় না, শুধুমাত্র বছরের 10 দিনই ঢুকতে দেয়। আর এই 10 দিন হলো আমাদের যে মহরম হয়, তো ওই মহরমের প্রথম দিন থেকে একদম পুরো যে 10 দিন আছে, এই 10 দিন সর্বসাধারণের জন্য ওটা খুলে দেওয়া হয়। আর এটা একদম প্রথম থেকেই এটা আছে যে ওই 10 দিনের জন্যই এটা ওপেন করা হয়, আর বাকি দিনগুলোতে এটা ওপেন থাকে না। আর এখানে সামনে দেখিয়ে দিই, এখানে একটা হল রয়েছে। যখন এই মহরমের টাইমে যখন ওখানে কোনো অনুষ্ঠান বা প্রোগ্রাম হতো, প্রেয়ার হতো, তখন যারা নবাব বা ওখানে যারা ছিলেন মানে শাসনকর্তা, ওনারা এখানে এই হল থেকে ওনারা বেরিয়ে এই যে সামনে রয়েছে এটা দেখতেন, এখান থেকে বসে বসে দেখতেন এগুলো। দেখে নিলে আমাদের সঙ্গে হাজারদুয়ারি প্যালেস প্লাস যে ইমামবাড়া রয়েছে সবকিছু। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। আর অবশ্যই আমাদের যে ইউটিউব পেজটি আছে ফেসবুকে, সেটি অবশ্যই ফলো করে দেবে। দেখতে পাচ্ছ হোয়াইট কালারের, এটা হলো সেই মক্কা মসজিদ যাকে বলে। এখানে সেই মক্কা থেকে মাটি এনে এটা স্থাপন করা হয়েছিল, যাতে যারা গরিব আছে, যারা মক্কা যেতে পারবে না, তাদের জন্য এই যে মসজিদ সামনে রয়েছে, এখানে সেই মক্কা থেকে মাটি এনে প্রিজার্ভ করে রাখা আছে, যাতে ওই দিনটায় যাতে সবাই এখানে এসে প্রেয়ার করতে পারে। মক্কায় না গেলেও যে বেনিফিট গুলো আছে সেগুলো যাতে পায়, সেজন্যই এই মসজিদটা এখানে মক্কা থেকে মাটি এনে স্থাপন করা হয়েছিল। আর এদিকে যে হলুদ মসজিদটা দেখছো, এটাই একমাত্র মসজিদ যেটা হলুদ কালারের রয়েছে। আর আমাদের এখানে যতগুলোই মসজিদ আছে সবগুলো মসজিদই হয় সাদা আর সবুজের একটা কম্বিনেশন থাকে, শুধুমাত্র এই মসজিদে হলুদ কালার রয়েছে। আর এই সামনে দেখো এদিকে, এটা হচ্ছে ঘড়িঘর, তো এটা এখন বন্ধ রয়েছে। গাইড যেটা বললো যে চুরি হয়ে গিয়েছিল, সেই জন্য এটা আর চলে না, বিকল অবস্থাতেই আছে, জাস্ট কালার করে রাখা আছে এমনি শো। তাহলে সামনেটা গিয়ে দেখিয়ে দিই। এই ঘড়িঘর থেকে তোমাদের এই বাদিকে দেখলেই তোমরা দেখতে পাবে ইমামবাড়াটা রয়েছে। আর ইমামবাড়ার এই সাইডেই মানে বাদিকে দেখবে যে একটা কামান টাইপের রয়েছে, কিন্তু এটা কামান নয়, কিন্তু এটা হচ্ছে একটা কামানের ছাঁচ। মানে এখানে ছোট ছোট কামান তৈরি করা হতো, এর মধ্যে ওখান থেকে ঢেলে দিত যে কাস্টিং আয়রন গুলো রয়েছে, সেগুলো ঢেলে দেওয়ার পর ওটা ঠান্ডা হলে ওটাকে বের করে নেওয়া হতো, তো একটা কামানে রূপান্তরিত হয়ে যেত। এটা হলো সেই ছাঁচ, এটা কিন্তু কামান না, এটা এখানে এই জন্যই রাখা আছে। এবার এগিয়ে যাচ্ছি ইমামবাড়ার দিকে, ওদিকটা দেখো একটা ঘোড়া রাখা আছে, যেটা গাইড বললো যে শুধুমাত্র এই পুরো হাজারদুয়ারির মধ্যে একটাই শুধুমাত্র প্রাণী পোষা হয়, সেটা হলো এই একটা ঘোড়া, যেটা এখানকার একটা সিম্বলিক। এই ঘোড়াটা একদম প্রথম থেকেই পুষে আসা হচ্ছে, মানে একটা ঘোড়াই এখানে পোষা হবে, কারণ এটা এদের একটা সিম্বলিক ব্যাপার আছে, সেজন্যই এটা এখানে পোষা হয়। গেট বন্ধ রয়েছে, এখন কাউকে ঢুকতে দেয় না, শুধুমাত্র বছরের ওই 10 দিন ঢুকতে দেওয়া হয় মহরমের টাইম। এখানে ইমামবাড়ার ব্যাপারে সবকিছু লিখে দেওয়া আছে, ভিডিওটি পজ করে চাইলে দেখে নিতে পারো। এই হলো গেট, ভেতরে ঢুকতে দেওয়া হয় না, আমরা জাস্ট এই গেট অব্দি দেখবো। যদি তোমরা মহরমের টাইমে আসো তাহলে শুধুমাত্র এখানে ঢুকতে পারবে। অনেকটা পুরনো, প্রায় 250 বছরের মতো হয়ে গেছে এটা। দেয়াল থেকে ইটগুলো বেরিয়ে গেছে, অনেকগুলো চুন সুরকির আস্তরণ ছিল, ওগুলো আস্তে আস্তে খসে পড়ছে।
এবার আমরা আস্তে আস্তে এক্সিট গেটের দিকে চলে যাবো। সামনে এক্সিট গেট, যেখান থেকে আমরা এন্ট্রি করেছিলাম সেখান দিয়ে এক্সিট। তো চলো আমরা এগিয়ে যাই। হাজারদুয়ারি প্লেস আমাদের দেখা হয়ে গেল, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। পিছনে আমাদের হাজারদুয়ারি প্যালেস, আর এদিকে ইমামবাড়া, ঘড়িঘর, সবকিছুই দেখালাম তোমাদের। গাইড থেকেও সবকিছু জানতে পারলে, গাইডের মুখ থেকে। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা হাজারদুয়ারি ছাড়া মুর্শিদাবাদের যে বাকি দ্রষ্টব্য স্থানগুলো রয়েছে সেগুলো আমরা ঘুরে দেখবো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।